ভুতুড়ে বাগানের গল্প সকল পর্ব একসাথে। কুশুলিয়া নামক প্রত্যন্ত এক গ্রামে কাজী সাহেবদের ছিল এক ফল বাগান। সেই বাগানে ভূতেদের ভয়ে দিনের বেলাতেও কেউ যেতে সাহস পেত না। যদি কারো কোনো নিতান্ত প্রয়োজনও হতো, তবুও সবাই সেখানে খুব বেশি ভয়ে ভয়ে যেত। আর মানুষদের আসা যাওয়া তেমন একটা না থাকায় ওই বাগানে থাকা ভূতেরা দিনে দিনে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। সেই জঙ্গলে যদি কেউ রাতের বেলাতে ভুল করেও যেত, তাহলে তার জীবন নিয়ে ফেরা কষ্টসাধ্য হয়ে যেত। এমনকি সেখানে দিনের বেলাতেও নানা রকম ভৌতিক কার্যকলাপ হতো। তাই দিনে ও রাতে কাজী সাহেবদের ওই বাগানে কেউই যেত না। একদিন শহর থেকে আসা কামাল নামের এক যুবক গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে ভুল করে কাজী সাহেবদের ওই ভুতুড়ে বাগানে চলে গেল। যেহেতু কামাল শহর থেকে এসেছে, তাই সে এই ভূত বাগান সম্পর্কে কিছুই জানতো না। কামাল এই ভুতুড়ে বাগানটিকে অন্যান্য বাগানের মতোই মনে করেছিল। কামাল এই বাগানের চারিদিকে খুব ভালোভাবে দেখতে লাগলো। আর সে দেখতে পেল, কামাল একটি আম গাছ দেখতে পেল। আম গাছটি ছিল পাকা পাকা টসটসে আমে পরিপূর্ণ। গাছটির অধিকাংশ আমই পেকে একেবারে হলুদ হয়েছিল। আর এমন রসালো পাকা পাকা আম দেখে তো কামালের আম খেতে ভীষণ ইচ্ছে করছিল। এজন্য সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে ভাবতে লাগলো কিভাবে সে এই পাকা আমগুলো খেতে পারে। আর সে মনে মনে বলল, এখানে কি কেউই আসে না? এই গাছে এতগুলো আম পেকে একেবারে হলুদ হয়ে আছে, কিন্তু সেটা কি কারুরই চোখে পড়েনি? আর এই পাকা ও রসালো আম দেখে তো আমার পেটের ক্ষুধা আরো বেড়ে গেল। আর আমার তো এখন আম খেতে ভীষণ ইচ্ছে করছে। কিভাবে যে আমগুলো খাই? তাছাড়া গাছের নিচেও তো অনেকগুলো আম পেকে পেকে পড়ে আছে। আমি তাহলে গাছ থেকে আম অযথা না পেরেই বরং গাছের তলা থেকেই আম কুড়িয়ে খাওয়া শুরু করি। তারপরও যদি পেট না ভরে, তখন না হয় আম পেড়ে খাবো কোনে। আর তারপরে কি হয় সেসব পরেই দেখা যাবে। এখন আগে তো পেটের ক্ষুধা আর মনের ক্ষুধাটা মেটাই যাই। মনে মনে এসব আঁকপাশ ভেবে কামাল এবার গাছের নিচের দিকে যায় পাকা পাকা আম খাওয়ার জন্য। সে সোজা গিয়ে আম গাছের নিচে বসলো আর একটা আম কুড়িয়ে হাতে নিল। আর খাওয়ার জন্য যেই না সে আমটি মুখে দিতে যাবে, তখনই সে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। তখন সে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পেল না। সে তখন অনেক বেশি চিন্তিত হয়ে গেল। ঠিক তখনই চারিদিকটা কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এরপর চারিদিকটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যায়। আর সেই ধোঁয়ার মধ্য থেকে এক বৃদ্ধ লোক বের হয়ে আসে। আর লোকটি এসে কামালকে প্রশ্ন করা শুরু করে দেয়, কে তুমি? আর এখানে তুমি কিভাবে এলে? কোথা থেকে এসেছো তুমি? কি নাম তোমার?
আর এই আম তুমি কেনই বা হাতে তুলে নিয়েছো? তুমি কি কিছুই জানো না? তখন কামাল ভয়ে কাঁপতে থাকে, আর সে ভয়ে ভয়ে বলতে লাগলো, আমার নাম কামাল। আমি দূরেই শহর থেকে এসেছি। আমি ঘুরতে খুবই পছন্দ করি, আর প্রকৃতিকে উপভোগ করতে ভীষণ ভালোবাসি। ঘুরতে ঘুরতে আমি একসময় এই বাগানের মধ্যে চলে আসি, আর আমি খুব বেশি ক্ষুধার্ত ছিলাম। তখন দেখি এই বাগানে আম পেকে হলুদ হয়ে আছে, আর এই পাকা আম দেখে আমার খেতে খুব ইচ্ছে করলো। সে কারণে আমি এই পাকা আম হাতে তুলে নেই। কামালের মুখে এইসব কথা শুনে তখন বৃদ্ধটি বলে, শোনো, তুমি এখানে এসেছো, সেটাই অনেক বড় সাহসের কাজ করে ফেলেছো। আর যখন এই গাছের তলে এসে গাছের আম হাতে তুলে নিয়েছো, সেটাও কিন্তু কম সাহসের কাজ নয়। কিন্তু তুমি ভুল করেও এই গাছের আম খাবে না। তুমি যদি এই গাছের আম একবার খাও, তবে তোমার সর্বনাশ হয়ে যাবে। তোমাকে সাবধান করাটা আমার দরকার ছিল, তাই আমি তোমাকে সাবধান করে দিলাম। এখন বাকিটা তোমার ইচ্ছা। আমি তোমাকে আর কিছুই বলবো না। এখন আমি তবে আসি। এ কথা বলেই তখন বৃদ্ধ লোকটি কামালের কাছ থেকে আস্তে আস্তে দূরে যেতে লাগলো। লোকটি কামালকে সাহায্য করতে এসেছিল, এজন্যই তো কামালকে তার ভুলের জন্য কোনো কিছু না বলেই তাকে সাবধান করে দিয়ে চলে গেল। এখন কামাল কি করবে? সে কি আমটি খাবে, নাকি এক্ষুনি এক ছুট দিয়ে পালিয়ে যাবে? গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। বলে আম খেলে নাকি কামালের সর্বনাশ হয়ে যাবে। এরপর সে কামালের থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। এদিকে কামাল ওই বৃদ্ধ লোকের মুখে এসব কথা শুনে ভয়ে আর আতঙ্কে আটকে ওঠে। এরপর সে হঠাৎ আবার আমগুলোর দিকে তাকায়, আর কি জানি ভাবতে থাকে। আর সে যখনই আবার বৃদ্ধ লোকের দিকে তাকালো, তখনই সেই বৃদ্ধ লোকটা একটা বাদুড়ে পরিণত হলো, আর সেখান থেকে উঠতে উঠতে চলে গেল। সেই বাদুড়টা ডাকতে ডাকতে কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে গেল। কামাল তখন এদিকে ওদিকে তাকিয়ে সেই বাদুড়টাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আর সেই বাদুড়কে দেখতে পেল না। এতটা ভয় পেয়ে আতঙ্কিত হয়ে কামাল কি এখন পালান দিবে, নাকি সে তার ক্ষুধা নিবারণের জন্য আমটি খাবে? আর এরপর এই ভুতুড়ে বাগানে কামালের সাথে আর কি কি হতে যাচ্ছে, সেই সবটা থাকছে পরের পর্বে। এরপর থেকে ভয়ে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এরপর হঠাৎ কামালের অনুভব হলো সে অনেক বেশি ক্ষুধার্ত। সে আঁকবাজ আর কিছু না ভেবেই আনমনে তার হাতে থাকা আমটি খেয়ে ফেলল দ্রুত।
আর আমগুলো ছিল অনেক বেশি সুস্বাদু। এজন্য তার মাথায় আর কাজ করছে না। আর এছাড়া সে তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল। তাই সেই বৃদ্ধ লোকের কথা না মনে করেই সে নিচে পড়ে থাকা সব আমগুলো একের পর এক খেয়ে ফেললো। সব আমগুলো খাওয়ার পর কামাল তখন বলতে লাগলো, আহ, কি মিষ্টি আর সুস্বাদু আম! আমি আমার জীবনে মনে হয় এমন সুস্বাদু আর মিষ্টি আম আগে কখনো খাইনি। এমন মিষ্টি স্বাদ একেবারে ঠোঁটে লেগে আছে। আহ, কি মজা! কামাল আম খেয়ে এতটা তৃপ্ত হলো যে তার মুখে আমের প্রশংসা একেবারে লেগে থাকলো। এরপর কামাল বলল, এত মিষ্টি আর সুস্বাদু আম খেয়ে তো আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। তাছাড়া আজকে আমি অনেকটা পথ জার্নি করেছি, আর এই বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে কতটা যে হেঁটে ফেলেছি তার তো হিসেবই নেই। আমার তো এখন ভীষণ ক্লান্ত লাগছে আর অনেক ঘুমও পাচ্ছে। কি যে করি, কি করি, ঘুমিয়েই না হয় পড়ি। কিছুক্ষণ ঘুমোলে ক্লান্তি কেটে যাবে, তখন আবার অনেকটা ঘুরতে পারবো। একটু ঘুমোই তাহলে। এসব ভাবতে ভাবতে কামাল সেখানে ঘুমিয়ে গেল তার ক্লান্তি দূর করার জন্য। কামাল তো ঘুমিয়ে গেল, কিন্তু এটা তো ছিল ভুতুড়ে বাগান। আর এখানে কিছুক্ষণ আগেই না ভুতুড়ে কাণ্ড হয়ে গেল। কামাল তো এই সবটা ভুলে গেল তার ক্ষুধা আর ক্লান্তির জন্য। কিন্তু বন্ধুরা, আমরা তো জানি এটা কতটা ভয়ঙ্কর বাগান, আর এখানে থাকা কতটা অনিরাপদ। যখন তখন এখানে যা কিছু ঘটে যেতে পারে। কামালের কি ঠিক হলো এই ভুতুড়ে বাগানে এভাবে আম খাওয়া আর এভাবে বোকার মতো ঘুমিয়ে পড়া? কামাল তো বৃদ্ধর কথাটা মনে রাখতে পারত আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে পারত। কিন্তু বোকা কামাল তার ক্ষুধা আর ক্লান্তির কাছে হেরে গেল আর সবটা ভুলে এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝে ঘুমিয়ে পড়ল। বোকা কামাল তো এই মায়াবী ভুতুড়ে বাগানের মায়ায় পড়ে গেল। ভুতুড়ে বাগান তো কামালকে মায়ায় ফেলে তাদের ভুতুড়ে আম খাইয়ে দিয়েছে, আর ক্লান্তির বাহানায় তাকে ঘুম পড়িয়ে দিল। এই কামালের সাথে ভূতেরা এবার কি করবে? ও কি ঘুমের মধ্যেই ঘাড় মটকে দেবে, নাকি ঘটাবে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা? ভুতুড়ে বাগানের মাঝে কামালের গল্পের ঘটনার বাকি অংশ থাকছে পরের পর্বে। বোকা কামাল তো ভুতুড়ে বাগানের মায়ায় পড়ে ঘুমিয়ে পড়ল, আর ঘুমানোর আগে সে ভুতুড়ে বাগানের ভুতুড়ে আম খেয়ে নিয়েছে পেট ভরে। কামাল ঘুমিয়ে রয়েছে। এভাবে কেটে গিয়েছে আরো বেশ কিছুটা সময়। কিন্তু হঠাৎ করে প্রচণ্ড জোরে বজ্রপাতের আওয়াজ হলো, আর তাতেই কামালের ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর কামাল কোথাও
কিচ্ছু দেখতে পেল না। তবুও কামাল চারিদিকে ভালোভাবে তাকাতে থাকলো, কিন্তু সে আকাশ দেখলো একেবারে পরিষ্কার। চারিদিকে বৃষ্টির বা আকাশ মেঘলার কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে এমন প্রচণ্ড বজ্রপাতের আওয়াজ কোথা থেকে এলো? চারিদিকে একেবারে নীরব আর নিস্তব্ধ। তাহলে এমন বিকট আওয়াজ কিভাবে এলো? এইসব কামাল আনমনে ভাবতে লাগলো। ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেল। তখন কামাল ভয়ে ভয়ে এদিকে ওদিকে দেখতে লাগলো, কোথাও কেউ আছে কিনা। এই হাসির শব্দ কোথা থেকে এলো, কিন্তু অনেক খুঁজেও সে কাউকে পেল না। তখন তো কামাল আরো বেশি ভয় পেয়ে গেল। এই হাসিটা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু একটু পরেই আবারও বিভিন্ন কণ্ঠে সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে। কামাল তো ভয়ে একেবারে কচুমচু। কামালের সাথে ভয়ঙ্কর ঘটনা বুঝি এবার শুরু হলো। এই ভয়ঙ্কর বাগানে কামালের সাথে আর কি কি হয় সেই সবটা থাকছে পরের পর্বে। সেই ভুতুড়ে বাগানের পাকা টসটসে আম খেয়ে ভীষণ ক্লান্তি অনুভব করে, আর তার তখন খুবই ঘুম পাচ্ছিল। এই জন্য সে কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে প্রচণ্ড জোরে বজ্রপাতের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। এরপর সে ঘুম ভেঙে চারিদিকে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে, কিন্তু সে দেখতে পায় আকাশ একেবারে পরিষ্কার, কোথাও মেঘের কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে এমন কঠিন বজ্রপাতের আওয়াজ কোথা থেকে এলো? এসব সে ভাবছিল। ঠিক তখনই হঠাৎ করেই এক ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেল। তখন কামাল ভয়ে জড়সড় হয়ে এদিকে ওদিকে তাকিয়ে শব্দের উৎস খুঁজতে থাকে। তখন তো কামাল ভীষণ ভয় পেয়েছিল। সেই হাসিটা তখন কিছু সময়ের জন্য হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু সময় পরে আবারও ভয়ঙ্কর কণ্ঠে ভেসে আসে সেই অট্টহাসির শব্দ। কোনোভাবেই যেন তা থামছেই না। এতে করে কামাল ভয়ঙ্করভাবে ভয় পেতে থাকে। আর ঠিক তখনই সেখানে কুয়াশার মধ্য থেকে ভয়ঙ্কর রূপ নিয়ে এক দানব বেরিয়ে আসলো। সেই দানবের মাথা নেই, কিন্তু তবুও ভয়ঙ্কর দুটো শিং ছিল। আরও ছিল বড় বড় দুটি লাল টুকটুকে চোখ। মাথা না থাকলে কি হবে, মুখে ছিল বড় বড় সব ধারালো দাঁত, যেন কোনোভাবে একবার দাঁত লাগলেই চিরে চৌচির হয়ে যাবে। এত সব ভয়ঙ্কর কাণ্ড দেখে কামালের প্রাণ তো যায় যায় অবস্থা। এর মধ্যেই আবার সেই দানবের ভয়ঙ্কর অট্টহাসি। করিমের অবস্থা তো যেন একেবারেই শেষ। কামাল কি তবে এই ভুতুড়ে বাগানে তার শেষ সময়টা পার করছে? কামাল কি তবে এই ভয়েই মারা যাবে,
নাকি কামালের সাথে ঘটতে চলেছে আরো প্রচন্ড ভয়ঙ্কর সব ঘটনা। আরো কঠিন সময় কামালের জন্য অপেক্ষা করছি। গল্পের সেই সব অংশ থাকছে পরের পর্বে। সেই ভয়ঙ্কর দানবকে দেখে কামালের জানতো যায় যায় অবস্থা। এরপর আবারও সেই দানবের ভয়ঙ্কর অট্টহাসি। কামাল তো এসবে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। ভয়ে তার জান জড়সড় অবস্থা। তখন সে মনে মনে বলতে লাগলো, আমি এখন বুঝতে পারছি এই বাগানের আম খাওয়াটা আমার একদমই উচিত হয়নি। সেই বুড়োটা তো আমাকে নিষেধ করেছিল, তবুও যে আমি তার কথা সত্য কেন ভাবিনি। তার কথা আমার পাত্তা দেওয়া উচিত ছিল। আমি তো ক্ষুধার জ্বালায় সেই আম খেয়ে নিলাম। এখন আমার কি হবে? আমি কি জান নিয়ে বাঁচতে পারবো? এখান থেকে পালাবো বা কিভাবে? কি করব আমি? হায় রে খোদা, তুমি রক্ষা করো এই বিপদ থেকে। কামাল তো বুঝতেই পারছি না কি করবে। এরপর সে আরো বলে, এখন কি আমার এখান থেকে জান নিয়ে পালানো উচিত? কিন্তু কিভাবে বাঁচি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাই করি। আমি তাহলে এখান থেকে এক দৌড় দিয়ে পালিয়ে যাই, দেখি কি হয় তারপরে। এইসব কথা ভেবে কামাল তখন দৌড়ানোর জন্য উঠে দাঁড়ালো। কিন্তু তার পা যেন একটুও নড়ছিল না। এত চেষ্টা করেও সে যখন ব্যর্থ হলো তখন সে আরো বেশি চিন্তিত হয়ে গেল। কামাল তবে কি এই জঙ্গলে ফেঁসে গেল? কামাল কি তবে আর বেঁচে ফিরতে পারবে না এই ভয়ঙ্কর জঙ্গল থেকে? কামাল আর এই ভুতুড়ে বাগানের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। সে তো অনেক ভেবে সিদ্ধান্ত নিল এখান থেকে জান নিয়ে দৌড়ে কিভাবে পালানো যায়। এইসব ভেবে কামাল যখন উঠে দাঁড়ালো দৌড়ানোর জন্য, তখন সে দেখতে পেল সে তার পা কিছুতেই নাড়াতে পারছে না। অনেক চেষ্টা করেও সে তার পা একটুও নাড়াতে পারল না। তখন তো সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই হঠাৎ অনেক বেশি চিৎকার করতে করতে মাটির নিচ থেকে অনেকগুলো মানুষের মাথার খুলি ও হাত পা বেরিয়ে এলো। এমনকি তার পাশে থাকা আম গাছগুলোর মধ্য থেকেও সব বেরিয়ে আসতে থাকলো। এসব দেখে তো কামালের জানের পানি শুকিয়ে গেল। এদিকে মাটিতে থাকা মাথার যে খুলি আর হাত পাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কামালের দিকে এগিয়ে আসতে লাগলো। আর তার সাথে তো বিদ্যুৎ চমকানো চলতেই থাকলো। এমন ভয়ঙ্কর দৃশ্য কামাল তো জীবনে আর কখনো দেখেনি। কামাল জীবন নিয়ে কিভাবে বাঁচবে? কামাল তার চারপাশে সব দৃশ্য দেখে ভয় থর থর করে কাঁপতে লাগলো। ভয়ঙ্কর সেই দানবটা কামালের দিকে আস্তে আস্তে করে কামালের ঠিক কাছেই চলে আসে। এতে করে কামাল তো ভয়েই শেষ। কামাল তো এবার আর জান নিয়ে বাঁচতে পারবে না। এই জন্য তো না জেনে না বুঝে এখানে সেখানে চলে যেতে হয় না। আর সব সময় কাউকে না কাউকে সাথে রাখতে হয়। কামালের এই ভয়ঙ্কর দশার জন্য কামাল তো নিজেই দায়ী। কামালের সাথে এই ভয়ঙ্কর বাগানে আর কি কি হতে চলেছে
সেই সবটা থাকছে গল্পের পরের পর্বে। সেই ভয়ঙ্কর দেখতে দানবটা যখন কামালের কাছে আসে, তখন কামাল তো ভয়েই শেষ। তখন কামাল সেই ভয়ঙ্কর দানবকে বিনয়ের সাথে বলে, আমার ভুল হয়েছে। আমার আমার মস্ত বড় ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন কাজ করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন আর আমাকে যেতে দিন। আমি আর কখনো এখানে আসবো না। প্লিজ দয়া করুন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমাকে মারবেন না, কোনো ক্ষতি করবেন না। আমাকে যেতে দিন। কামালের এইসব কথা শুনে তো সেই ভয়ঙ্কর দানবটা একটা অট্ট হাসি দিয়ে বলল, শোনো, এই বাগানের মালিক ছিলেন একসময় কাজী সাহেব, কিন্তু তারা এখন আর এখানে আসেন না। আর তাই এই ভূত বাগানের মালিক দিনে দিনে আমরাই হয়ে যাচ্ছি। আমি যেদিন থেকে এই বাগানের মালিক হয়েছি, সেদিন থেকে এই ভূত বাগানের যত আম আর অন্যান্য ফল গাছ আছে, সেই সব গাছের ফল ফলাদি যে যে খাওয়ার চেষ্টা করেছে, আমি প্রথমেই তাদের সতর্ক করে দিয়েছি। কিন্তু যারা আমার কথা শোনেনি, আমিও তাদেরকে খেয়ে নিয়েছি। হা 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 হা। কামাল তো এবার তাহলে মস্ত বড় বিপদে পড়েছে। এই ভুতুড়ে দানবী নাকি কামালকে প্রথমে সতর্ক করেছিল। তাহলে ওই বৃদ্ধ লোকটি ছিল এই দানবটি, মানে বর্তমানের এই বাগানের মালিক। এ বাবা, তাহলে তো কামালের কপালে এখন শনি আছে। কেউ হয়তো আর কামালকে বাঁচাতেই পারবে না। কামাল তাহলে এই দানবের শিকার হবে এখন। কামাল কি সত্যিই কোনো প্রকারে বেঁচে যাবে, নাকি তার এই শনি আছে কপালে? গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। দানবটা তখন কামালকে বাগানের বিষয়ে বলছিল, আর বলছিল, এই বাগানের মালিক ছিলেন একসময় কাজী সাহেবেরা, কিন্তু তারা কেউই আর এখন এখানে আসেন না। আর তাই এই ভূত বাগানের মালিক দিনে দিনে আমি হয়ে গিয়েছি। আমি যেদিন থেকে এই বাগানের মালিক হয়েছি, সেই দিন থেকেই এই ভূত বাগানের যত আম জাম সহ অন্যান্য ফল গাছ আছে, সেই সব গাছ থেকে যদি কেউ কোনো ফল ফলাদি খাওয়ার চেষ্টা করে, তবে আমি প্রথমেই তাদেরকে সতর্ক করে দেই। কিন্তু যারা আমার কথা শোনে না, আমিও তাদেরকে খেয়ে ফেলি তখন। হা 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 হা। আর এই কারণে যখন তুই ওই আম খাওয়ার জন্য হাতে তুলে নিয়েছিলি, আমি কিন্তু তখন বৃদ্ধ সেজে তোকে এসে সতর্ক করে দিয়েছিলাম।
হা 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 হা। কিন্তু তুই তো সেই সতর্কবার্তা মোটেও শুনলি না। তুই তো আমার কথার কোনো গুরুত্বই দিলি না। তবে নে, এখন আমি তোর মস্তি ভোগ করি। হা 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 হা। এ বাবা, কামাল তো তবে এখন মহা বিপদে আছে। যদি এই দুষ্টু দানব কামালের মাথাও চিবিয়ে খেয়ে ফেলে তবে কি হবে? কামাল না হয় ক্ষুধার জ্বালায় ভুল করেই সেই ভুতুড়ে আম খেয়েছে, তাই বলে দানবটি এখন কামালের মাথাটাই চিবিয়ে খেয়ে নেবে? তাহলে কি কামাল আর বেঁচে ফিরতে পারবে না এই ভুতুড়ে বাগান থেকে? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভুতুড়ে বাগানের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। ভুতুড়ে দানবের কথা শুনে তো ভয়ে কামালের প্রাণ যায় যায় অবস্থা। এরপরও দানবটি আবারও বলে, আর সেই কারণে আমি তোকে কিছু সময় আগে বৃদ্ধ রূপে এসে সতর্ক করে দিয়েছিলাম, যখনই তুই ওই পাকা আম হাতে তুলে নিয়েছিলি খাওয়ার জন্য। সেসব কি তোর মনে আছে? কিন্তু তুই কি করলি? তুই তো আমার কোনো কথাই শুনলি না। আমি বৃদ্ধ সেজে এসেছিলাম বলে তুই আমার কোনো কথারই গুরুত্ব দিলি না, তাই না? নে তবে, এখনই আমি তোর মস্তি ভক্ষণ করি। আমি তো তোকে এখন তাহলে চিবিয়ে চিবিয়ে খাবো। খুব মজা হবে, তাই না? এসব কথা শুনি তো কামালের জান প্রায় চলে যায়। আর সেই ভয়ঙ্কর দানব যখন হাত বাড়িয়ে কামালকে খেতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন একদল কুকুর সেখানে দৌড়তে দৌড়তে চলে আসে। আর সেই কুকুরগুলোকে দেখে তো কেন জানি সেই সব ভূত আর দানবেরা তো দৌড়ে কাছে উড়ে যায়। তবে এই সুযোগেই কি কামাল পালিয়ে যাবে, নাকি কামাল এই দুষ্টু দানব আর ভূতদের হাতে নিজের জানটাই হারিয়ে ফেলবে? কামাল আর এই ভূতেদের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। ভুতুড়ে বাগানে ভূতগুলো আর দানবেরা ছিল ভীষণ ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর দানব আর ভূতেদের ভয়ে কামালের জান তো যায় যায়। কামাল তো ভেবেছিল সে এবার মারাই যাবে, কারণ সেই ভয়ঙ্কর দানব তো কামালকে জ্যান্তই চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু হঠাৎ করে সেখানে কোথা থেকে একদল কুকুর দৌড়তে দৌড়তে চলে আসে। আর সেই কুকুরগুলোকে দেখে তো সেই সব ভূতেরা আর দানবেরা দৌড়ে গাছে উঠে যায়। আর তখন তাদেরকে দেখে তো সেই সব কুকুরগুলো আরো জোরে জোরে ডাকতে থাকে এক নাগালে। আর এদিকে
কামাল তো আগে থেকেই ভাবছিল কিভাবে এখান থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য এই সুযোগটা পাওয়ার সাথে সাথে কামাল আর এক মুহূর্তও দেরি না করে প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে এক দৌড় দিয়ে পালিয়ে যায়। আর সে এক দৌড়ে সেই ভুতুড়ে বাগান ছেড়ে তার বাড়ির দিকে চলে যায়। এরপর বাড়িতে প্রবেশ করার আগেই সে প্রতিজ্ঞা করে নিজের কাছে, এখন থেকে আমি সব সময় বড়দের কথা মেনে চলবো। আর আমি একা একা এদিক সেদিকে ঘুরে বেড়াবো না, বড়দেরকে সম্মান করব। আর কাউকে না বলে এদিক ওদিকে কোথাও যাব না। আর ভুল করেও কখনো আমি আর ওই ভুতুড়ে বাগানের দিকে একদমই যাব না। কামাল তো তার ভুল অবশেষে বুঝতে পারে তার প্রাণ যায় যায় অবস্থা থেকে বাঁচানোর পরে। তবে বন্ধুরা, তোমরা বলো তো, এই গল্প থেকে তোমরা কি শিখলে? তোমরা কি তবে বড়দের কথা মেনে চলবে? বড়রা কিছু নিষেধ করলে সেটা কি মেনে নেবে, নাকি করিমের মতো ভুল করেই নিজেদেরকে বিপদে ফেলবে? আর একটা বিষয়, তোমরা যেন কখনোই বড়দেরকে না বলে একা একা এদিক সেদিকে চলে যেও না। তবে কিন্তু করিমের মতো তোমরা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারো। তোমরা সব সময় ভালো থাকো আর লক্ষ্মী হয়ে থাকতে পারো, সেই দোয়াই করি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।